আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। কম্পিউটার ট্রেনিং সংক্রান্ত আলোচনার জন্যই এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছে। যদি আজকের টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরোটাই দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। চলুন একটু সময় নষ্ট না করে আজকের টিউটোরিয়াল শুরু করা যাক। আমার আজকের আলোচনার বিষয় মাইক্রোসফট অফিস এক্সেলের একটি অর্থনৈতিক সূত্র এফভি। এফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, বা বাংলায় যেটা বলা হয় ভবিষ্যৎ মূল্য। এই ফাংশনটির সাহায্যে কোনো নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিস্তিতে জমা করলে তা কোনো নির্দিষ্ট সময় শেষে সুদ আসলে কত টাকায় উপনীত হবে তা নির্ধারণ করা যায়। The Excel FV function is a financial function that returns the future value of an investment. You can use the FV function to get the future value of an investment, assuming periodic constant payments with a constant interest rate. তাহলে পারপাসটা কি? গেট দ্য ফিউচার ভ্যালু অফ অ্যান ইনভেস্টমেন্ট, রিটার্ন ভ্যালু অ্যান্ড ফিউচার ভ্যালু। সিনট্যাক্সটা কি? এফভি ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে, যে কোনো সিনট্যাক্স লিখতে গেলে সমান চিহ্নটা দিতে হয়, অর্থাৎ ইজ ইকুয়াল টু এফভি ওপেন ব্র্যাকেট রেট কমা ইনপি ইয়ার কমা পিএমটি কমা পিভি কমা টাইপ অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ। এই যে সিনট্যাক্সটা আমরা দেখতে পেলাম, এর প্রত্যেকটা আর্গুমেন্ট কি কি আছে। ফার্স্টেই আমি দেখতে পাচ্ছি সিনট্যাক্সে রেট লেখা আছে। রেট মিনস হচ্ছে দ্য ইন্টারেস্ট রেট পার পিরিয়ড, বাংলায় সুদের হার। এনপি ইয়ার দ্য টোটাল নাম্বার অফ পেমেন্ট পিরিয়ডস, অর্থাৎ মোট কিস্তির পরিমাণ। পিএমটি, পিএমটি মানে পেমেন্টের সূত্র আমরা জানতাম আগে। দ্য পেমেন্ট মোড ক্যাশ পিরিয়ড মাস্ট বি এন্টার্ড অ্যাজ এ নেগেটিভ নাম্বার, মানে প্রতি কিস্তিতে জমাকৃত অর্থ এটা অবশ্যই আমাদের টাইপ করার সময় নেগেটিভ দিয়ে আমরা লিখতে হবে, অর্থাৎ মাইনাস দিয়ে সংখ্যাটা লিখতে হবে যদি পিএমটির বিষয়টা থাকে। পিভি দ্যাট ইজ প্রেজেন্ট ভ্যালু, যেটা অপশনাল থাকে। দ্য প্রেজেন্ট ভ্যালু অফ future payments, if omitted, assumed to be zero, must be entered as a negative number, অর্থাৎ বর্তমান মূল্য অথবা কতগুলো কিস্তিতে বিনিয়োগ করা হবেই এমন অর্থের বর্তমান পরিমাণ। যদি পিভি না লেখা হয় তাহলে সূত্র জিরো ধরে নেবে, যেটা আমি লাস্ট লাইনে বলেছি। নেক্সট টাইপ, এটা অপশনাল। when payments are due, 0 equal to end of period and 1 equal to beginning of period, and its default value is 0, অর্থাৎ এর মান 0 অথবা 1, যা কিস্তি বাকি থাকার অবস্থা নির্দেশ করে। এফভি ফাংশনে টাইপ আর্গুমেন্ট না লেখা হলে সূত্র টাইপ হবে 0, আর যদি মেয়াদ শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড কিস্তি বাকি থাকে তাহলে টাইপ ধরতে হবে 0, আর যদি মেয়াদের প্রথম দিকে বাকি থাকে তাহলে টাইপ ধরতে হবে 1। এখানে একটা রিমার্কস আছে, রিমার্কসের দুটো মন্তব্য আছে। ইউনিটস ফর রেট অ্যান্ড এনপিআর মাস্ট বি কনসিস্টেন্ট। ফর এক্সাম্পল, ইফ ইউ মেক মান্থলি পেমেন্টস অন এ 5-year loan at 7.3% annual interest, use 7.3% by 12, কেন কি? annual rate divided by 12 is equal to monthly interest rate. For rate and 5 into 12, that means 60 payments total for NPA.
If you make annual payments on a same loan, use 7.3% annual interest for rate and 5 payments totals for NP year. কত সময় অন্তর অন্তর কিস্তির টাকা জমা দেওয়া হবে তার উপরে ভিত্তি করে সুদের হার ধরতে হবে। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে যে 5 বছর মেয়াদি 7.3% হারে আমি যদি ইন্টারেস্টটা থাকে তাহলে 7.3% বাই 12, অর্থাৎ মোট কিস্তির পরিমাণটা এখানে কি দেওয়া আছে, এখানে 5 × 12। রেটটা কি আছে, রেটটা হচ্ছে আমি আগেই বললাম যে 7.3/12, যেহেতু মান্থলি ইন্টারেস্ট রেটটা হবে। আচ্ছা, এবং এটা হচ্ছে এনপিআরটা কোনটা হচ্ছে 60 পেমেন্টস, যেহেতু আমি 60টা পেমেন্ট দেবো সেই জন্য এটা হচ্ছে এনপিআর। আর যদি আমি বাৎসরিক হিসাবে দেখি তাহলে কিন্তু 7.3%/12 লেখার দরকার নেই, ওইটাই থাকবে। এবং সেক্ষেত্রে 5 × 12 মানে 60 ইনস্টলমেন্ট বা 60 পেমেন্টস দেওয়ার দরকার নেই, সেখানে যেহেতু বাৎসরিক হবে তাই 5 লিখলেই হবে। এটা আমি পরবর্তী উদাহরণে আমি দেখিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে নাম্বার 2, ইফ পিএমটি ফর ক্যাশ আউট হচ্ছে ডিপোজিটস টু সেভিংস এটসেট্রা, পেমেন্ট ভ্যালু মাস্ট বি নেগেটিভ। ফর ক্যাশ রিসিপ্ট, দ্যাট ইজ ইনকাম, ডিভিডেন্ডস, পেমেন্ট ভ্যালু মাস্ট বি পজিটিভ। অর্থাৎ যদি কিস্তিতে টাকা জমা দেওয়া হয় তাহলে আর্গুমেন্টে সবসময় টাকাটা হবে ঋণাত্মক বা নেগেটিভ, আর যদি গ্রহণ করা হয় তাহলে সেটা হবে পজিটিভ বা ধনাত্মক। এই হচ্ছে মোটামুটি থিওরিটিক্যাল কনসেপ্ট। এরপরে আমরা যাব এফভি ফাংশনে। আমি একটা উদাহরণ রেখেছি এখানে। আমি বলেছি যে প্রত্যেকটা এক্সেলের লজিক বুঝতে গেলে আগে গল্পটা বুঝে নিতে হবে যে কি করে আমি কি জিনিসটা আমার চাইছে এখানে। ধরা যাক আরডি হয় না, ওই যে রেকারিং ডিপোজিট, সেটা ব্যাংকে হোক পোস্ট অফিসে হোক আমরা মাসে মাসে জমা করি। একটা নির্দিষ্ট তার পিরিয়ড থাকে, টার্মস থাকে এবং একটা রেট অফ ইন্টারেস্ট থাকে। আমি বুঝবো কি করে যে আমি মাসে মাসে এত টাকা করে দিলে আমি ফিউচার ভ্যালুটা কত পাবো, মানে মেন কথা হচ্ছে আমি ভবিষ্যৎ মূল্যটা আমি কত টাকা পাবো। এখানে গল্পটা রেখেছি এরকম যে ধরা যাক মাসে মাসে আমি 2000 টাকা করে জমা দিচ্ছি এবং এটা 7 মাসের একটা কিস্তি আছে, 5 বছরের একটা টপিকস আছে, 7টা কিস্তি আমাকে জমা দিতে হবে। এটা পিরিয়ড অফ টার্মস এখানে মান্থসে দেখিয়েছি এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 7.3%, অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ 7 টাকা 30 পয়সা। সেই সূত্রটা মেনে এই যে আমার লজিকটা আছে, এই লজিকটা মেনে আমার ফিউচার ভ্যালু কত হবে আমাকে বার করতে হবে। আমি সূত্রই না গিয়ে আগে আমি ম্যানুয়াল এফভিটা কিভাবে বার করব সেটা দেখে নিই। এই লজিকের উপরই বেস করি আমি ম্যানুয়াল এফভিতে যাচ্ছি। আমার একটা ছক তৈরি করা আছে। আমি বাঁদিকের ঘরে একেবারে প্রথম যে সেলটা আছে A1 যে ঘরটা আছে সেখানে লিখেছি পিরিয়ড অফ টার্মস ইন মান্থস। আমি 1 থেকে 7 পর্যন্ত এখানে ঘরগুলো রেখেছি। 7টা যেহেতু আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে, আমি প্রথমে রেখেছি ওপেনিং ব্যালেন্স, তারপরে রেখেছি রেকারিং ডিপোজিট অ্যামাউন্ট যেটা আমি প্রতি মাসে 2000 টাকা করে দিচ্ছি, তারপরে রেখেছি রেট অফ ইন্টারেস্ট যেটা 7.3% হারে আমি জানি, এবং ক্লোজিং ব্যালেন্স উইথ ইন্টারেস্ট আমার কত হলো সেটা আমাকে দেখতে হবে। ফার্স্ট অফ অল আমি বুঝলাম ওপেনিং ব্যালেন্স কিন্তু আমার কিছু নেই, মানে আমার কিছু আগে থেকে টাকা জমা রাখা নেই। আমি রেকারিং ডিপোজিটটা ফার্স্ট জমা দেবো। কত টাকা জমা দিলাম? আমি 2000 টাকা জমা দেবো। এবং এরপরে যেটা আছে এখানে রেট অফ ইন্টারেস্ট কত আছে? 7.3% হারে। তাহলে আমার 7.3% হারে যদি ইন্টারেস্ট হয় তাহলে এই 2000 টাকার উপরে 7.3% ইন্টারেস্টটা কত হবে সেটা আমি এখানে সমান ছাড়া সূত্র হয় না, সমান এই যে অ্যামাউন্টটা আছে আমার কত অ্যামাউন্ট 2000 ইন্টু 7.3% ডিভাইডেড বাই 12। কেন? তার কারণ হচ্ছে মাসের হিসাবে আমাকে বার করতে হবে, কারণ এটা প্রথম মাসের আমার ইনস্টলমেন্ট বলি বা প্রথম মাসের কিস্তি বলি, সেইটা হচ্ছে আমার এই টাকাটা। আমি জাস্ট এখানে এন্টার করব। আমি দেখতে পেলাম কত টাকা আমার ইন্টারেস্ট হলো, 12 টাকা 17 পয়সা। আমি এখানে ক্লোজিং ব্যালেন্সে যাব। ক্লোজিং ব্যালেন্সে গিয়ে আমি কি দেখতে পাবো সেটা দেখি। তাহলে সমান এই যে টাকাটা হলো কত 2000 টাকা প্লাস কত টাকা হবে এই টাকাটা। আমি এখানে অটো সামেও যেতে পারতাম, আমি এখানে গিয়ে ক্লিক করি, অথবা আমি এইভাবে না করে আমি এইভাবেও করতে পারতাম। জাস্ট এখানে গিয়ে এই যে অটো সামের যে ক্লিক এখানে আছে আমি এখান থেকে এই পর্যন্ত টেনে নিয়েছি, আমি এখানে গিয়ে এন্টার করলাম, তাহলেও সে একই জিনিসই দেখাবে। আমার এখানে 2 ডেসিমেল করা আছে বলে 2 ডেসিমেল দেখাচ্ছে, নাহলে
টু ডেসিমেল যদি না থাকতো, যদি অনেক ডেসিমেল হয়ে যেত, তাহলে আমি এখান থেকে ইনক্রিজ ডেসিমেল আর ডিক্রিজ ডেসিমেল থেকে আমরা এই জিনিসটাকে ঠিক করে নিতে পারতাম, রাউন্ড ফিগারে করে নিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এরপরে আমার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে ক্লোজিং ব্যালেন্স উইথ ইন্টারেস্ট হলো, এইটাই কিন্তু পরের মাসে আমার ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। দ্যাট ইজ, আমি এখানে সমান এই ঘরে গিয়ে ক্লিক করলাম, তাহলে কি হয়ে গেল, আমার এই জায়গায় এই যে ক্লোজিং ব্যালেন্স যেটা এলো সেটা কিন্তু পরের কিস্তির জায়গায় আমার ওপেনিং ব্যালেন্স হয়ে গেছে। আমি দ্বিতীয় মাসেও নিশ্চিতভাবে 2000 টাকাই দেবো। আমি একটা কাজ করছি কি, 2000 টাকা যেহেতু এখানে রেকারিং ডিপোজিটটা একই থাকবে প্রত্যেকটা মাসে, তাহলে আমি এটাকে এইভাবে আমি টেনে নিতে পারি। তাহলে কি হবে, প্রত্যেকটা ঘড়ি আমার 2000 টাকা চলে আসবে। আমি কত দূর পর্যন্ত টানবো, একেবারে 60টা কিস্তি পর্যন্ত আমি টেনে নেবো। ওকে, নিলাম। এরপরে যেটা করবো, রেট অফ ইন্টারেস্ট, আমি এক্ষেত্রে কি করব, সমান ওপেন ব্র্যাকেট ওপেনিং ব্যালেন্স প্লাস এই ইনস্টলমেন্ট অর্থাৎ 2000 টাকা ব্র্যাকেট ক্লোজ ইন্টু 7.3% ডিভাইডেড বাই 12, তাই না? কারণ আমার এখানে যে 7.3%টা হবে এই মাসে, সেখানে কিন্তু আমার ওই আগের মাসের সুদ আসল মিলিয়ে যেটা হয়েছিল সেটার সঙ্গে আবার 2000 টাকা যোগ হয়ে এই টাকাটার উপর বেশ করে আমার 7.3% হারে আমার ইন্টারেস্টটা হবে। আমি জাস্ট এন্টার করলাম, আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু ইন্টারেস্টের হারটা 24 টাকা 41 পয়সা হয়েছে। তাহলে আমার ক্লোজিং ব্যালেন্স কত হবে? আমি এখানেও অটো সাম করে দিতে পারতাম, অথবা এই তিনটে যোগ করে নিতে পারতাম। আমি অটো সামে গিয়ে ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি এখানে এইভাবে আমার যোগটা চলে এসেছে, কিন্তু এই ঘর থেকে আরম্ভ হয়ে গেছে। তাহলে আমাকে এইখান থেকে এই পর্যন্ত টেনে নেবো, B3 থেকে D3, জাস্ট এন্টার করলাম। আগেরটার ক্ষেত্রেও কিন্তু আমার সূত্র যেটা করা ছিল সেটা আমি C2 থেকে করেছি, এখান থেকে কিন্তু ধরা নেই, কারণ আমার এখানে তো ঘরটা ফাঁকা ছিল। আমি এই 2012 টাকা 17 পয়সা যোগ করেছিলাম জাস্ট। ওকে, নেক্সট। এবার আমরা আমাদের সূত্র কিন্তু মোটামুটি একটা জায়গায় চলে এসেছে। আমরা একটা কাজ করব, আমি এখান থেকে এই যে ড্র্যাগ করে টেনে দেবো কারসারটা নিয়ে, কত পর্যন্ত, এই 60টা কিস্তি পর্যন্তই টেনে নেবো। আমার সূত্র পুট করা হয়ে গেছে, আমাকে আর নতুন করে সূত্র পুট করতে হবে না বা খাটতে হবে না। আমি 60টা ঘর টেনে দিলাম। আমার রেকারিং ডিপোজিট তো করাই আছে আগে থেকে। এইবার ইন্টারেস্ট যেটা রেট অফ ইন্টারেস্ট আছে, আমি ঠিক এইভাবে মাউসটাকে ক্লিক করে লেফট ক্লিক করে আমি ড্র্যাগ করে টেনে দেবো নিচের দিকে 60টা কিস্তি পর্যন্ত। এবং ফাইনালি যখন আমি ক্লোজিং ব্যালেন্স উইথ ইন্টারেস্টের যে ঘরটা আছে এখান থেকে আমি টেনে দেবো, তাহলে কিন্তু আমার সূত্র সমেত আমার সব বিষয়টা আমার চলে আসবে। ক্লিক করে দিলাম, আমি দেখতে পাচ্ছি আমার একেবারে শেষ ঘর যেটা আছে, আমি একটু বোঝানোর সুবিধার জন্য একটু হাইলাইট করে দিলাম। কি করে, 1,45,180 টাকা 99 পয়সা হয়েছে আমার 60 মাস বাদ দিয়ে। আমি যদি 2000 টাকা করে প্রতি মাসে দিই এবং আমার রেট অফ ইন্টারেস্ট যদি আমার 7.3% হয় বছরে, তাহলে আমি ওই 60টা কিস্তি পরে বা 5 বছর বাদে আমি টাকা পাবো 1,45,180 টাকা 99 পয়সা। এইবার আসছি আমার এফভি ফাংশন। এফভি ফাংশনে কিন্তু এত কিছু আমাকে করতে হবে না, আমি একটা সূত্র দিলেই ম্যাজিক হয়ে যাবে। দেখে নিন, সমান এফভি ফার্স্ট ব্র্যাকেট বা ওপেন ব্র্যাকেট, আমি রেট মিনস হচ্ছে 7.3%। যেহেতু মাসের হিসাব আছে, আমি কি করলাম, ডিভাইডেড বাই 12, কমা এনপি ইয়ার মানে হচ্ছে 60টা কিস্তি আমার তো করাই আছে। 60 মাসে আমার যদি এখানে 5 লেখা থাকতো, 5 বছর লেখা থাকতো, তাহলে 5 × 12 করতে হতো। এখানে আমাকে কিছুই করতে হবে না, 60 লিখলেই হবে, কমা। এবং এখানে পিএমটি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে পিএমটির কাজ নেই, আমাকে পিভিটা করতে হবে। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু মিনস হচ্ছে 2000 টাকা। আমি আগে বলেছিলাম যে যখন আমি 2000 টাকা করে প্রতি মাসে দিচ্ছি, অর্থাৎ আমার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আমি যেটা করব সেটা হচ্ছে মাইনাস এই 2000 ঘরে গিয়ে ক্লিক করব। এরপরে টাইপ আসছে, এই টাইপের জায়গায় যাওয়ার আগে আমাকে কিন্তু দুটো কমা ইউজ করতে হয়, তাহলে দুটো কমা দিলাম। এবার টাইপটা আমি বলেছিলাম হয় 0 না হলে 1 করতে হবে। 1 কোন ক্ষেত্রে করবো আর 0 কোন ক্ষেত্রে করব? না, 1 করব এই ক্ষেত্রে যে আমার যদি অ্যাট দ্য এন্ড অফ পিরিয়ড, আমি যদি একেবারে শেষে যদি আমি সব সুদ আসল সমেত সব পেতে চাই প্রথম থেকেই, তাহলে সেটাকে কি করব, সেটাকে 1 ধরবো। তাহলে 1 প্রথম থেকে যদি
প্রথম থেকেই যদি আমি সূত্রটাকে ধরে নিই যে আমি প্রথম থেকেই সুদের হারটা আমি বার করতে চাইছি একেবারে প্রথম মাস থেকেই, তাহলে আমি কিন্তু এখানে 1টাই লিখবো, আদারওয়াইজ আমাকে 0 লিখতে হবে। আমি আগে এটা ডিসকাস করেছি। জাস্ট আমি এখানে গিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করব, আমি এখানে এন্টার করব। ম্যাজিক দেখতে পাচ্ছি আমার ফিগার কিন্তু একই চলে এসেছে। কি চলে এসেছে? 1,45,180 টাকা 99 পয়সা। যেটা আমি ম্যানুয়াল এফভি যখন করেছিলাম তখন কিন্তু সেই একই জিনিসটাই দেখতে পেয়েছিলাম, 1,45,180 টাকা 99 পয়সা। তাহলে এফভির এই বিষয়টা বোঝা গেল। এবার আসছে আমি আরেকটা লজিকে, যেটা হচ্ছে এফভি প্রিমিয়াম আমি নাম দিয়েছি। ওই যে আমরা বিভিন্ন রকম প্রিমিয়াম জমা দিই, জাস্ট লাইক এলআইসির একটা প্রিমিয়াম আমি জমা দিচ্ছি। কিরকম জমা দিচ্ছি না, আমি ইয়ারলি জমা দিতে পারি, হাফ ইয়ারলি জমা দিতে পারি, কোয়ার্টারলি জমা দিতে পারি, মান্থলি জমা দিতে পারি, যেরকম যা স্কিম আছে। আমারও তো জানা নেই, কিন্তু যেরকম যা স্কিম আছে আমি এইভাবে আমি প্রিমিয়াম জমা দিতে পারি। ফর এক্সাম্পল আমি ধরেছি যে যদি ইয়ারলি প্রিমিয়াম হতো আমাকে বছরে 24,000 টাকা করে দিতে হবে। আমি এখানে পিরিয়ড অফ টার্মস ধরেছি 20 বছরের, এটা ইয়ার কিন্তু মান্থ নয়, 20 বছরের। এবং রেট অফ ইন্টারেস্ট ধরেছি 8.5% হারে রেট অফ ইন্টারেস্ট আছে। তাহলে ফিউচার ভ্যালু আমি কত টাকা পাবো, এই 20 বছর বাদে এই টাকাটা কত টাকা পাবো। যদি হাফ ইয়ারলি হতো আমি ধরেছি 12,000 টাকা প্রিমিয়াম, যদি কোয়ার্টারলি হতো তাহলে 6,000 টাকা প্রিমিয়াম ধরেছি, মান্থলি যদি প্রিমিয়াম হয় 2,000 টাকা প্রিমিয়াম ধরেছি। বাদ বাকিগুলো একই রেশিওতে আমি দেখিয়েছি বোঝার সুবিধার জন্য। আমি যদি এরকম বছরে 24,000 টাকা করে দিই তাহলে আমি ফিউচার ভ্যালু কত পাবো সেটা আমি দেখতে পারি এখানে। জাস্ট সমান এফভি ফার্স্ট ব্র্যাকেট কি আছে, রেট মিনস হচ্ছে কত, 8.5%। আমার কিন্তু এখানে ডিভাইডেড বাই 12 করার দরকার নেই, কারণ আমাকে এখানে বাৎসরিক হিসাবটাই দেখানো আছে, বছরে বছরই আমি দিচ্ছি। কমা এনপিআর কি আছে, 20টা কিস্তি হবে। আমি যদি বছরে 24,000 টাকা করে দিই তাহলে 20 বছরে 20টা কিস্তি হবে। ক্লিক করলাম। কমা পিএমটির এখানে কোনো ব্যাপার নেই, আমি পিভি নিয়ে কাজ। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, দ্যাট ইজ হচ্ছে 24,000 টাকা। এটা লিখতে গেলে আমি কি বলেছিলাম যে মাইনাস ইউজ করতে হবে, এবং 24,000 আগে ক্লিক করলাম। সেল অ্যাড্রেসটা কি B1। আমি এখানে কি করেছি, টাইপে যাওয়ার আগে 2 কমা দেবো এবং কি করব 1 লিখবো, কারণ আমি ইন্টারেস্টটা পুরোটা পেতে চাইছি। ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব। আমি দেখতে পেলাম যে আমার এই অ্যামাউন্টটা ফিউচার ভ্যালু হবে 12,59,737 টাকা 42 পয়সা। যদি হাফ ইয়ারলি দিতাম তাহলে কি করতাম, সমান এফভি ফার্স্ট ব্র্যাকেট রেট, তাহলে ইন্টারেস্ট ডিভাইডেড বাই 2, কারণ বছরে 2টো কিস্তি আমাকে জমা দিতে হবে। কমা পিরিয়ড ইনটু 2, কারণ 2টো কিস্তি জমা দিতে হবে, একই ব্যাপার। কমা মাইনাস এই যে 12,000 টাকা করে দিচ্ছি আমি পকেট থেকে দিচ্ছি বলে ওটা মাইনাস হলো, 2 কমা 1, আগের মতোই লজিক। ব্র্যাকেট ক্লোজ। আমি দেখতে পেলাম 12,61,293 টাকা 59 পয়সা পাবো। সমান যদি আমি কোয়ার্টারলি দেখতাম এফভি ইন্টারেস্ট ডিভাইডেড বাই 4, কারণ বছরে 4টে কিস্তি হবে, কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর। কমা পিরিয়ড ইনটু 4, কমা মাইনাস এই যে কোয়ার্টারলি প্রিমিয়াম দিলাম সেটা 2 কমা 1, ব্র্যাকেট ক্লোজ। তাহলে 12,62,211 টাকা 96 পয়সা। এবং ফিউচার ভ্যালু আমি যদি মান্থলি দেখি সমান এফভি ফার্স্ট ব্র্যাকেট ইন্টারেস্ট ডিভাইডেড বাই 12, কেন, কারণ বছরে 12টা কিস্তি হবে। কমা পিরিয়ড ইনটু 12, কারণ 20 বছর সমান কত মাস সেটা বার করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে। কমা মাইনাস 2,000 টাকা করে মাসে দিচ্ছি আমি, অতএব মাইনাস হচ্ছে আমার। এরপরে আমি কি করব, 2 কমা দেবো এবং কি করব 1 লিখবো, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব। আমি দেখতে পেলাম 12,62,880 টাকা 39 পয়সা। আমার এখানে রাউন্ড ফিগারে যেহেতু প্রিমিয়ামগুলোকে এইভাবে দেখেছি, তাই আমার রেজাল্টগুলোও কিন্তু একটু একটু করে পার্থক্য হয়েছে। এইভাবেই আমরা প্রিমিয়াম নির্ণয়ও করতে পারি। তাহলে আমি কি দেখালাম, এফভি মানে হচ্ছে ফিউচার ভ্যালু, যেখানে একটা ফাংশন ব্যবহার করে খুব সহজেই এটা করা যেতে পারে। আমি ম্যানুয়াল হিসাবটাও দেখিয়েছি কিভাবে ম্যানুয়ালে করা যেতে পারে, যে প্রত্যেকটা কিস্তিতে কিভাবে আমি টাকাটাকে নিতে পারি, এবং এফভি প্রিমিয়ামের ক্ষেত্রেও কিভাবে আমরা প্রিমিয়াম জমা দিই সেই হিসাবটাও আমি দেখিয়েছি। অতএব এই কাজটা আমরা এইভাবে বুঝতে পারি, আরো অনেক উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। আপাতত আমি এই পর্যন্তই বোঝালাম। এবং এখানে আমি এই যে কাজটা করলাম, এই কাজটাকে যদি আমাকে সেভ করতে হতো তাহলে কি করতাম না, অফিস বাটনে গিয়ে আমি সেভ অ্যাজে যেতাম
সেভ অ্যাজে গিয়ে কি করতাম, এক্সেল 97 to 2003 ওয়ার্কবুকে যেতাম। এখানে গিয়ে ক্লিক করলে পরে কি হবে না, আমার আপার ভার্সন এবং লোয়ার ভার্সন দুটোতেই আমার এই সফটওয়্যারটা বা এই এক্সেলের ফাইলটা আমার খুলবে, বা কাজটা আমি পরবর্তী সময় এডিট বা দেখতেও পাবো। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার একটা ফাইল নাম দিতে হবে। সে ফাইল নামটা কোথায় আমি লিখেছি না, এখানে ডকুমেন্টসের আন্ডারে বা ডেস্কটপের আন্ডারে যেখানে আমি করতে চাইছি সেখানে আমি করতে পারি। আমি ধরলাম যে এখানে আমি ডেস্কটপে করবো, আমি ডেস্কটপে করলাম। ডেস্কটপে গিয়ে আমি একটা কাজ করলাম, এটার নাম দিলাম এফভি, ধরা যাক এফভি নাম দিয়ে আমি জাস্ট এখানে গিয়ে কি করবো, সেভ করে দিলাম। আমি এখানে গিয়ে সেভ করে দিলে কি হয়ে যাবে, কাজটা সেভ হয়ে যাবে ওখানে। আমি কন্টিনিউ করলাম, কাজ সেভ হয়ে গেল। আজকের টিউটোরিয়াল আমি এখানেই শেষ করলাম। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এরকম আরও টিউটোরিয়াল পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। ধন্যবাদ।